কেমন আছো? কেমন লাগছে সত্যিকার ডাকাতদের গল্প শুনতে? আজকে যে গল্পটা বলবো সেটা একটু অন্য রকমের গল্প। অনেক দিন আগেকার গল্প, জানো, প্রায় 100 বছরেরও বেশি সময়ের আগেকার গল্প। আমাদের বাংলাদেশ মানে তখন আমাদের এই পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, যেটা এখন বাংলাদেশ নামে যে দেশ, জানো, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সেই দুটো বাংলা একই ছিল এবং সেটা গোটাটা নিয়েই ছিল বাংলা। তো সেখানে আমরা বাঙালিরা আমরা থেকেছি। তো অনেক বড় বড় জমিদার, উকিল, তারা সব নানা রকম ছিলেন, পূর্ব বাংলাতে ছিলেন, এ বাংলাতে ছিলেন। এই যে গল্পটা, এই গল্পের নাম হচ্ছে ডাকাতের দাবা খেলা। ডাকাতরা দাবা খেলতো, সেই দাবা খেলার গল্প, ডাকাতের দাবা খেলা। কি হয়েছে জানো, একজন উকিল ছিলেন, তো রাজশাহীতে থাকতেন। তার নাম পদলোচন গুপ্ত। বিরাট তার পসার। তখনকার দিনে ওকালতিতে প্রচুর অর্থ উপার্জন হতো। এছাড়া তার বেশ কিছু জমি জমা ছিল। তার বাড়ি ছিল বিক্রমপুরের ওদিকে। তা সেখানে গুণগ্রাও বলে একটা গ্রাম ছিল। এখন সেটা তো পদ্মায় তলিয়ে গেছে, গ্রাম অনেকদিন আগেই তলিয়ে গেছে। তা সেখানে বছরে কয়েকবার, মাঝে মাঝে, খুব বেশি যাওয়া যেত না, একটু দূর ছিল। আর তখনকার দিনে যাওয়া মানে নৌকো করেই যাওয়া বেশিরভাগ সময়। তা পদলোচন গুপ্ত তিনি যেতেন বাড়িতে। দুর্গাপুজো হতো, যেখানে তার ছোটোখাটো একটা প্রায় জমিদারি বলতে পারো। হ্যাঁ, নৌকো করে যেতে আসতে অনেকটা দিনই সময় লাগতো, বেশ কয়েকটা দিনই সময় লাগতো আর কি। তো প্রচণ্ড দাবা খেলতে ভালোবাসতেন তিনি। দাবা খেলতেন তার এক বন্ধু, ছোটবেলাকার বন্ধু, তার নাম নন্দকুমার বিদ্যালঙ্কার। বিদ্যালঙ্কার তার উপাধি। তার চতুষ্পাঠী ছিল, টোল ছিল। তিনি সেখানে ছাত্রদের পড়াতেন, পড়াশোনা শেখাতেন। এছাড়া নানান রকমের ওই জ্যোতিষ চর্চা করা ইত্যাদি করে তারও বেশ সচ্ছল অবস্থা। দুই পরিবারের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল, পাশাপাশি বাড়ি। তা প্রত্যেকবার এই পুজোর সময় তারা দুজনে বাড়ি যেতেন, দেশের বাড়ি যেতেন, নৌকো করে যেতেন। 2-3 দিন লাগতো। তো এরকম গিয়ে বেশ কিছুদিন থাকা, দুজনেই যেতেন পরিবার নিয়ে, সপরিবারে দুই বাড়িতে। তারপর দুর্গাপুজো, একবার এরকম দুর্গাপুজোর সময় গেলেন। দুর্গাপুজোর সময় তখনকার দিনে তো আর এত যাত্রা, থিয়েটার, তারপরে ধরো নানান রকমের এই যে আমরা সব দেখি সিনেমা, তারপর সার্কাস, এসব তো আর ছিল না। তো গ্রামের লোকেদের কাছে ওই দোল, দুর্গোৎসব, এইসবের সময় কি হতো, জমিদাররা তারা কি করতো, তাদের বাড়িতেই এইগুলো নিয়ে আসতো। যাত্রা হতো, কথকথা হতো, তারপর নানান রকমের আরো এই ধরো পুতুল নাচ হলো, এরকম। তো গ্রামের লোকেরা বলতো যে আপনি এগুলো করুন, ভালো লাগতো তাদের গ্রামে। আর ইনিও খুব ভালোবাসতেন এসব। হ্যাঁ, খুব আনন্দ করেই এনারা থাকতে ভালোবাসতেন। ফলে বেশ কয়েকদিন ধরে এটা চলতো। এছাড়া পুজোর কটা দিন গ্রামের সমস্ত গরিব দুঃখী মানুষ তারা সবাই তার বাড়িতে, পদলোচন বাবুর বাড়িতে খেতে আসতেন। আর দুই বন্ধু কি করতেন, এই পদলোচন বাবু আর এই আমাদের বিদ্যালঙ্কার মশাই, তা বাড়িতে পুজো হয়ে গেলেই তারপরে তো কোনো সেরকমভাবে কাজকর্ম তো লোকজন দেখাশোনা করছেই, বাড়ির কাজকর্ম তাদের গৃহিণীরাই সামলাচ্ছেন। তারা বসে যেতেন সন্ধ্যের পরই দাবা খেলতে। দাবা খেলতে বসে দুজনের তো আর হুঁশ থাকতো না। দুজনে মানে দাবা খেলাই হচ্ছে, রাত হয়ে যাচ্ছে, অনেক রাত অবধি বাড়ির লোক বসে আছে খাবার আগলে। তার স্ত্রী ভীষণ রাগ করছেন, বারবার ছেলেরা রাখতে যাচ্ছে, বাবা খাবে এসো, খাবে এসো, খাবার আগলে বসে আছেন। পদলোচন বাবু, রাত যাচ্ছি যা তো,
হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর বিদ্যালঙ্কার বাড়ির মশাইয়ের যে ভৃত্য, সে তাকে ডাকতে পাঠাতেন তার স্ত্রী তাকে দিয়ে, সে তো এসে বসে বসে বাবু চলুন করতে করতে তো ঘুমিয়েই পড়তো বারান্দায় বসে। তারপরে বহু রাত করে, অনেক রাত গড়ালে দুই বন্ধু দাবা ছেড়ে উঠতেন। সে দুজনের পরে একেবারে মারামারি অবস্থা, একেবারে কে হারে কে জেতে, হ্যাঁ, টান টান ব্যাপার। খুব ভালো দুজনেই দাবা খেলতেন, আর দুজনেই খুব এরকম মারপিট হয় আর কি, ছোটবেলার বন্ধু। তা দাবা খেলা এরকম চলতো। তারপর আস্তে আস্তে যেটা হয়, ছুটি ফুরিয়ে আসছে। এক সময় ছুটি ফুরিয়ে আসতো, লক্ষ্মী পুজো চলে যেত, পুজো টুজো সব কাটিয়ে মোটামুটি তখন হালকা শীত, বুঝতেই পারছো কালী পুজোর পরে কীরকম শীত ঠিক পড়ে যায়, কালী পুজোর সময় শীতও পড়ে। তা তারা দুই বন্ধু তাদের দু তিনটে নৌকো নিয়ে, একটা নৌকোতে দুই পরিবারের সব গৃহিণীরা, বাচ্চারা, মানে ছেলে মেয়েরা আর কি, তারা সব থাকতো। আর একটা নৌকোতে মাঝিরা, তারা খাবার দাবার ব্যবস্থা, ছোট নৌকো যেটা আর কি রান্না হতো সেখানে। আর একটা নৌকো ছিল, সেখানে এই দুই বন্ধু তারা দুজনে দাবার ছক পেতে বসতেন। একেবারে কি আনন্দ, সকাল থেকে কোনো কাজ নেই, মাঝিরা খাবার টাবার দিয়ে যাচ্ছে, তারা দুজনে সারা দিন ধরে সেই দাবা খেলা চলছে। তা এবারেও তারা বাড়ি ফিরছেন তো এরকম নৌকো করা হয়েছে। কিছু দূর গিয়ে গিয়ে যেখানে যেখানে তোমার বড় নৌকোর ঘাট আছে, সেইখানে নৌকো, তখনকার দিনে নৌকো তো একটা খুব বড় যানবাহনের মধ্যেই পড়তো। তো সেই সব ঘাটগুলোতে আর কি, নদীর ঘাটে যেখানে, সেখানে বাজার বসতো, প্রচুর সবজি মাছ এসব বিক্রি হতো। মানুষজন কিনতো, নৌকো থেকে নেমে কিনে নিয়ে তারা বাড়ি যেত। আবার নৌকো যারা যেসব দূর পাল্লার যেটা নৌকো ছিল, সেই সব নৌকাগুলো ওখানে দাঁড়াতো। তারপর মাঝিরা ওখান থেকে বাজার করে নিয়ে আসতো, এসে নৌকাতে রান্না হতো। তার প্রচণ্ড সুন্দর স্বাদ, কারণ গ্রামের একেবারে ফ্রেশ। তো এরকম ওরা তো যাচ্ছে, খাওয়া দাওয়াও চলছে, সবই চলছে। এই করতে করতে তারা এসে পৌঁছলো চলন বিলে। তাদের যে সব থেকে বড় মাঝি ছিল, সে ছিল গোলক মাঝি। এই গোলক মাঝি অনেক বয়স্ক, সে প্রায় এদের বন্ধুই বলা যেতে পারে। দীর্ঘকাল ধরে সে নৌকো চালাচ্ছে। সে মাঝে মাঝে এসে এদের দাবা খেলার মাঝখানে এসে গান শুনিয়ে যেত, গল্প করতো, হ্যাঁ, মজা করে যেত এইসব। গোলক মাঝি ভীষণ বুঝতে পারতো আবহাওয়া কীরকম, কখন ঝড় উঠবে, কখন বাতাস ভালো থাকবে, কখন জোয়ার ভাটা খেলবে নদীতে, তার প্রচণ্ড জ্ঞান ছিল। এছাড়া বহুদিন ধরে সে তো নৌকো চালাচ্ছে, সে জানতো তখনকার দিনে কি হতো জানো, নদীপথেও ডাকাতি হতো। মানুষজন ডাকাতি হতো, নৌকো নিয়ে যেত তো অনেকেই, তাদের অনেক কিছু দামি জিনিসপত্র থাকতো, বাড়ির জিনিসপত্র থাকতো। তারপরে যারা ধরো এই ঢাকা থেকে বা অন্যান্য বড় শহর থেকে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, এইসব জায়গা, বড় বড় জায়গা থেকে গ্রামের বাড়িতে যেত, তারা সব নানান রকমের মাসের বাজার করে নিয়ে যেত, জামা কাপড়, বাড়ির জন্য খাবার দাবার, এসব নানা রকমের তো নিয়েই যেত। শহর থেকে আসছে, বড় বড় জায়গা থেকে আসছে, সেখানে মানে গঞ্জ থেকে। ফলে কি হতো, তাদের কাছে প্রচুর জিনিসপত্র থাকতো। এছাড়া ব্যবসায়ীরা ছিলেন, তারা তাদের জিনিসপত্র নিয়ে যেতেন। ফলে ডাকাতের উপদ্রব ছিলই। তো এই যে তারা গিয়ে পৌঁছলেন চলন বিলে। কোথায় কোথায় ডাকাতের জায়গা, সেসব জায়গাগুলো কিন্তু গোলক মাঝি জানতো, এবং সেই সব জায়গাগুলো সে চেষ্টা করতো দিনে দিনে সেই জায়গাগুলো দ্রুত তার নৌকোগুলোকে নিয়ে পার করে চলে যাওয়া। সেদিন খুব স্বাভাবিকভাবেই যাচ্ছেন, আনন্দের মধ্যেই সকলে কাটাচ্ছেন, খাওয়া দাওয়া হচ্ছে। বিকেল দুপুরের পরে সুন্দর একটা আবহাওয়া ছিল। তো চলন বিলে ঢুকেছেন। চলন বিলটা কি জানো তো, একটা বিরাট বড় জলাশয়। এখানে বাংলাদেশের অনেকগুলো নদী এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেছে। আমরা যখনকার কথা বলছি, 100 বছর আগেকার কথা, সেখানে তখন চলন বিল মানে সেই তার এপার ওপার কোনোভাবেই দেখা যেত না, যেন একেবারে সমুদ্র। হ্যাঁ, কালো তার জল, চলন বিলে এপার ওপার দেখা যায় না, বিরাট একেবারে। এমনকি চলন বিলের মাঝখানে চর জেগে উঠেছে, সেখানে মানুষ থাকতো, সেখানে মানুষ চাষবাস করতো, এরকম একটা ব্যাপার।
তো চলনবিল একেবারে সে তোমার 3টে জেলা নিয়ে, রাজশাহী, পাবনা, হ্যাঁ, এইসব জায়গাগুলো নিয়ে বিরাট একটা জায়গাতে চলনবিলটা ছিল। এখনও চলনবিল আছে বাংলাদেশে। কিন্তু কি বলতো, আমরা মানুষরা না একদম প্রকৃতির থেকে সব কিছু নিই, একদম প্রকৃতিকে যত্ন করি না। পৃথিবীতে থাকি, খালি পৃথিবীর থেকে নেব 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 সবসময় করি, একটু যত্ন করি না তো। ফলে বাংলাদেশেও চলনবিল এখন অনেক মানে সরু হয়ে গেছে, অনেক সেখানে আগাছা হয়ে গেছে, অনেক জায়গা সেখানে নাব্যতা কমে গেছে। যেটা হয় আমাদের সব নদীগুলোই, যেমন আমাদের এদেশেও যেরকম নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণেই তো বন্যা হয়, তেমনি ওখানেও চলনবিল অযত্নের জন্য চলনবিলের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে। তা যাই হোক, তখনকার কথা বলি। তো গোলক মাঝি তো নৌকো নিয়ে এসে পৌঁছেছে চলনবিলে ওখানে। হঠাৎ করেই তখন বিকেল পার হয়ে যাচ্ছে, সেই সময়টায় হলো কি, দেখা যাচ্ছে ঈশান কোণে একটু মেঘ করে এসেছে। হঠাৎ একটা কালো মেঘ ঘনিয়ে এলো। দেখতে দেখতে তো সেটা গোটা আকাশ জুড়ে ঝড় উঠেছে। সামাল সামাল করতে করতে একেবারে হই হই করে ঝড় উঠে চলে এলো, বিরাট ঢেউ নৌকোগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সকলেই ভেবে ফেলেছে যে আর আর কোনো রক্ষা নেই, মারা যাবই এবারে, আজকে তো চলনবিলে ডুবেই যাব। কিন্তু অদ্ভুতভাবে সৌভাগ্যক্রমে নৌকোগুলো গিয়ে একটা চর ছিল, সেই ডাঙার কাছে গিয়ে 3টে নৌকো প্রায় আছড়ে পড়লো বলা যেতে পারে। ডাঙায় যখন উঠে এলো তখনও ঝোড়ো হাওয়া বইছে, ঝড় পুরো থামেনি। কিন্তু ওনারা খুব মানে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন যে আমরা তো ডুবে যাইনি, আমরা তো ডাঙাতে এসে পৌঁছেছি। অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে যে আমরা একটা ডাঙাতে এসে পৌঁছেছি। এবং দূরে দেখা যাচ্ছে একটা বড় বাড়িও দেখা যাচ্ছে। তারা তো নিশ্চিন্ত হলেন যে তার মানে গ্রাম, এটা বাড়িঘর তোর আছে যখন, গ্রামটামও এরকম রয়েছে, তো আশ্বস্ত হলেন। এই যে 2 বন্ধু, ঝড়ের দাপটে তাদের তো খেলা বন্ধ হয়ে গিয়েছিল। তারা তখন মাঝিদেরকে, বাড়ির ভৃত্যদের ডাকাডাকি করলেন, এই আলো নিয়ে আয়, আলো নিয়ে আয়। তারা এসে দুটো বড় বড় আলো জ্বালিয়ে দিল। সেখানে 2 বন্ধু তো নৌকোর ওপরই বসে পড়লেন, যেমন খেলছিলেন দাবা খেলতে থাকলেন। পদ্মলোচন বাবুর গৃহিণী মানে স্ত্রী, বিদ্যালঙ্কারের স্ত্রী, তারা দুজনে রান্নার তদারকি করতে গেলেন যে সন্ধ্যেবেলা তো কিছু খেতে হবে, রাতের বেলা খাবারে রান্না করতে হবে। নৌকো তো ঝড়ে পড়েছিল, টালমাটাল অবস্থা। মাঝিরাও বলছে যে হ্যাঁ মা ঠাকুরুন, এবার রান্না টান্না করতে হবে। আলো জ্বালিয়েছে নৌকোতে, তো দুজনে তো বিভোর হয়ে দাবাও খেলছেন। হঠাৎ বিদ্যালঙ্কার চাল দিয়েছেন, কে যেন পাশ থেকে বলল, খুব বাজখাই গলায় চিৎকার করে বলল, আরে আরে কি করছেন, আপনার গজ তো গেল, গজটা সামলান। ভীষণ চমকে গেছে ওরা দুজনে, খুব বিভোর হয়ে দাবা খেলছে। কে পাশে তাকিয়ে দেখছে, একটা বিরাট লম্বা চওড়া একটা মানুষ দাঁড়িয়ে আছে, দেখতে বেশ সুন্দর, পোশাক আশাকও খুব সুন্দর, ফর্সা টানা টানা চোখ, একেবারে তার পোশাকের তলা দিয়ে পইতে দেখা যাচ্ছে, হাতে কিন্তু হাতে তরবারি। ভীষণ ভয় পেয়ে ওর দিকে তাকিয়ে আছে, কে আপনি? দিয়ে তখন সেই মানুষটি হাসতে হাসতে বললেন যে আমি হরিবাগছি, আমি ডাকাত। ওদের তো শুনেই হয়ে গেছে। বলছে যে আমি ডাকাত, কিন্তু আমি জমিদারও। আমি এখানকার গ্রামের জমিদার, কিন্তু আমি ডাকাতিও করি, এরাও আমার ব্যবসা। তো আজকে আমি এখন শিকার ধরতে বেরোচ্ছিলাম, কিন্তু আজকে দেখছি শিকার ধরতে বেরোতে দরকার হলো না, শিকার তো নিজেই আমার বাড়ির দরজায় এসে পৌঁছলো। আমি এই চরে বাড়ি বানিয়ে থাকি, আর এখান থেকে আমি ডাকাতির ব্যবসা চালাই। তো ওরা তো পুরো ভয়ে কাঁপছে। বিদ্যালঙ্কার মশাই তাড়াতাড়ি করে হরিবাগচি সামনে জোর হাত করে বললেন যে দেখুন, আপনাকে দেখে মনে হচ্ছে পবিত্র রয়েছে আপনার, আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ, আপনি আমাদেরকে প্রাণে মারবেন না। ব্রাহ্মণ হয়ে এরকমভাবে মানুষকে আপনি এরকম ডাকাতি করছেন, দয়া করে আমরা প্রাণ ভিক্ষা চাইছি, আমাদেরকে মারবেন না। তো ডাকাত বলল যে শুনুন, আমি আপনাদেরকে ছেড়ে দেব বলে তো এখানে আসিনি, ডাকাতি করা আমার ব্যবসা, আমি ডাকাতি করব, তাকিয়ে দেখুন। তখন ওরা তাকিয়ে দেখছে পাড়ের দিকে প্রচুর মশাল জ্বলছে, আর প্রচুর অনেক লোক, প্রায় 30 লোক দাঁড়িয়ে আছে, হাতে লাঠি, তারপরে তাদের
মশাল জ্বলছে, আরও অন্যান্য ছুরি তরবারি অস্ত্রশস্ত্র নিয়ে তো দাঁড়িয়ে আছে। এরা তো পুরো ভয়ে কাঁপছে, বলছে যে দোহাই মেরে ফেলবেন না। টাকা পয়সা এদের কাছে আছে তখনও কিছু, গিয়েছিলেন বাড়িতে, মেয়েদের তো গয়নাগাটি আছে, এই দামি পোশাক আশাক সবই রয়েছে। হরিবাগচি বললেন, শুনুন, তবে হ্যাঁ, একটা শর্ত আমি দিতে পারি, আমার সঙ্গে দাবা খেলতে হবে। যদি দাবা খেলায় হেরে যান, তাহলে আপনাদেরকে তো বটেই, এমনকি বাড়ির মহিলা শিশুদেরকে পর্যন্ত কুচি কুচি করে কেটে এই চলন বিলে আমি ভাসিয়ে দেব। আমি হরিবাগচি, আমি হরিডাকাত বলে সবাই চেনে আমাকে। আর যদি এই যে আমি কিন্তু মানে তখনকার দিনে এটা আর কি, এটা ছিল যে ও কিন্তু ও কী করতো, জমিদার ডাকাত আর কি, তার সঙ্গে যারা দাবা খেলতে হেরে যেত তাদেরকে মেরে ওই চলন বিলে ফেলে দিত, বুঝলে তো। বলছে সেটা কিন্তু তোমাদের আর নিস্তার নেই। তখন বিদ্যালঙ্কার তখন বলছে যে আর যদি আমরা আপনাকে হারিয়ে দিই, তাহলে আমাদেরকে বাড়ি পৌঁছে দেবেন তো? তখন নিরাপদে তখন হচ্ছে যে হ্যাঁ দেব, এটা আমার কথা, আমি ফিরিয়ে নেব না, চলুন আমার বাড়ি। তার তো লেঠাল ফেচাল চলে এসেছে সবাইকে নিয়ে, ডাকাতের বাড়ি, বিরাট বাড়ি, জমিদার বাড়ি। তো সেখানে গিয়ে উপস্থিত সন্ধ্যের পর, আলো টালো চারিদিকে জ্বলছে। তো ডাকাত, জমিদার ডাকাত, সে তখন নির্দেশ দিল যে এই মাঝিদেরকে বলো ওখানে রান্না করতে হবে না, মা ঠাকরুন আর ছেলে মেয়েরা সকলে এ বাড়ি থেকেই রান্না হচ্ছে, এই বাড়িরই খাবার যাবে ওখানে। আর বাড়িতে গিয়ে বলে দিলেন এখানে যেন 15-16 জনের রান্না হয়। তারপরে তারা দাবা খেলতে বসে গেছেন। দাবা খেলা হচ্ছে, দাবা খেলা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা গড়িয়ে যাচ্ছে। এদিকে বিদ্যালঙ্কার মশাই আর পদ্মলোচন গুপ্তের ব্যাপারটা তো বুঝতেই পারছো, তারা জানে যে আমরা যদি হেরে যাই তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে, আমাদের পরিবারকে পর্যন্ত মেরে ফেলবে, দুটো পরিবার আমরা একেবারে শেষ হয়ে যাব। সুতরাং তারা তো প্রাণের দায়ে দাবা খেলছেন, বুঝলে তো, ভীষণভাবে। কিন্তু সেই অবস্থায় মাথা ঠান্ডা রাখাটাও তো খুব মুশকিল। বিদ্যালঙ্কার মশাই ডাকাতকে হারিয়ে দিলেন। ঠিক আছে, এবার পদ্মলোচন গুপ্ত খেলতে বসেছেন। পদ্মলোচন গুপ্ত প্রাণপণ খেলছেন। একবার ডাকাত হারে হারে অবস্থা, একবার গুপ্ত মশাই হারে হারে অবস্থা। এই যায় যায়, এই রাজা যায় যায়, এইরকম একটা চলছে। তারপর অনেকটা রাত্রিরে, শেষ অবধি রাত প্রায় ভোর হতে চলেছে যখন, তখন পদ্মলোচন গুপ্ত শেষ অবধি ডাকাতকে হারিয়ে দিতে পারলেন। হারিয়ে দিয়ে তো যেই হয়েছে, তিনি তো একেবারে দুহাত তুলে কিস্তিমাত কিস্তিমাত করে চিৎকার করছেন, হবেই, প্রাণে বেঁচে যাচ্ছেন না। তো জমিদার ডাকাত কথা রাখলো, বুঝলে তো, সে বলল ঠিক আছে, আপনাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছে দিচ্ছি। নিরাপদে তাদেরকে রাজশাহীতে পৌঁছে দিলেন, নৌকো তাদের ইয়ে করে। তারপর অনেক দিন কেটে গেল, বুঝলে। মাঝে মাঝে লোকে দেখতো যে এই যে পদ্মলোচন বাবু আর নন্দকুমার বা তর্কালঙ্কা, বিদ্যালঙ্কা, তারা তো দাবা খেলেনি, তাদের সঙ্গে আর একজন মানুষ মাঝে মাঝে আসেন, ভারী দেখতে সুন্দর, লম্বা চওড়া একজন বৃদ্ধ বয়স্ক মানুষ আসেন, এবং সেও এদের সঙ্গে মাঝে মাঝে দাবার আসরে যোগ দিয়ে থাকে। সেও মাঝে মাঝে আসে, গল্প গাছা করে। আসলে কি হয়েছিল, হরি ডাকাত সে বয়স হয়েছে যখন, তখন আর ডাকাতি করতো না, তার তো জমিদারি ছিলই। সে তখন ওই শহরে এসে জমি জমা কিনে জমিদারি থেকে বাড়ি ঘর বানিয়ে সেখানেই থাকতো। তাদের তিনজনের খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল। এই দাবা খেলা, তাহলে ডাকাতরা কিরকম, দেখো, ডাকাতরাও দাবাও খেলতো, এবং জমিদার ছিল সে, তা হোক ডাকাত তো। তো সেই দাবা খেলে কিভাবে তাদের প্রাণ বাঁচল, উকিল মশায়ের, বিদ্যালঙ্কার মশায়ের সেই গল্প। তুমি দাবা খেলতে পারো নাকি? শেখোনি এখনো? শিগগির শিগগির শিখে নিও। দাবা ভীষণ বুদ্ধির খেলা, জানো তো। গল্পটা কেমন লাগলো বলো।